বিসিসিআই এর প্রেসিডেন্টের জামাই নিজের দলের উপর সাট্টা লাগাচ্ছিলেন। একজন ক্রিকেটারকে নেশায় চুর করে তার টিমমেট 15 তলার বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছিল। 64 জন ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটাই কারণে, তারা অন্য লিগ হয়ে খেলছিল। $12 বিলিয়ন এই লিগ তার খেলোয়াড়দের দেয় মাত্র 18%, তাহলে বাকি 82% যায় কোথায়? আর আজ আমরা সেই দরজায় খুলবো যেটা আইপিএল কখনো খুলতে দেয়নি। সো নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাইব। 2007 সাল ভারতীয় ক্রিকেটের ইতিহাস বদলে যাওয়ার আগের মুহূর্ত। জি এন্টারটেনমেন্টের মালিক সুভাষচন্দ্র এবং ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব এরা দুজন একটি স্বপ্ন নিয়ে বসেছিলেন, যার নাম ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল। এর ফরম্যাট ছিল খুবই সিম্পল, টি-20, 20 ওভার, 3 ঘন্টা, ব্যাস। ঠিক সেই সময়ই যখন ভারত 2007-এর টি-20 বিশ্বকাপ জিতে সারা দেশে উন্মাদনা তৈরি করেছিল। কিন্তু তখন একটাই সমস্যা ছিল, বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেটের একছত্র অধিপতি। প্রতিটি ম্যাচ, প্রতিটি টুর্নামেন্ট, প্রতিটি পয়সা সব বিসিসিআই এর মধ্য দিয়েই যায়। বিসিসিআই এর অবস্থান ছিল সরকারিভাবে, কিন্তু তখন আইসিএল ছিল সম্পূর্ণভাবে অনুমোদনহীন এবং ক্রিকেটের নিয়ম বিরোধী। তবে আসল কারণটা ছিল অন্য কিছু। আইসিএল মানে ইন্ডিয়ান ক্রিকেট লিগ প্রথমবার বিসিসিআই এর সেই একচেটিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল। যদি আইসিএল সফল হতো, খেলোয়াড়রা পেত বিকল্প, স্পন্সররা পেত বিকল্প, দর্শকরা পেত বিকল্প। বিসিসিআই এর দশকের পর দশক ধরে চলা পুরনো মনোপলি ভেঙে পড়তো। তাই বিসিসিআই এমন কিছু করলো যা প্রতিটি মনোপলি করে, প্রতিযোগিতাকেই ধ্বংস করে দিল। বিসিসিআই একটি প্রাইভেট সংস্থা হওয়া সত্ত্বেও কোটি কোটি মানুষের জাতীয় আবেগ ক্রিকেটকে নিজের মুঠোয় রেখেছে। কোনো নির্বাচিত সরকার এটিকে নিয়ন্ত্রণ করে না, কোনো জনমতের কাছে এটি জবাবদিহি করে না, অথচ এর সিদ্ধান্ত লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ করে। নিয়মটা ছিল খুবই সহজ এবং নৃশংস। যে খেলোয়াড় আইসিএলে খেলবে তাকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হবে। মানে সে না খেলতে পারবে ভারতের হয়ে, না রঞ্জিতে, না বিসিসিআই এর কোনো টুর্নামেন্টে। ক্যারিয়ার সম্পূর্ণভাবে শেষ। ESPN ক্রিকেট সেপ্টেম্বর 2008-এর রিপোর্ট বলছে 64 জন ভারতীয় ক্রিকেটার এই নিষেধাজ্ঞায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অনেকের স্টেট অ্যাসোসিয়েশন তাদের বকেয়া ম্যাচ ফি এবং পুরস্কার মূল্য পর্যন্ত আটকে দিয়েছিল, $1,27,00,000 বেশি। আর এদিকে কপিল দেব আইসিএল এর এক্সিকিউটিভ বোর্ডে থাকায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অমৃত রাইডু আইসিএলে খেলেছিলেন, পরে বিসিসিআই এর কাছে ক্ষমা চাইলেন, তার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। আইপিএলেও ফিরলেন, ভারতের হয়েও খেললেন, কিন্তু তার সেরা বছরগুলো নিষেধাজ্ঞার অন্ধকারেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যারা খেলার মাঠে ফিরতে পারেননি তাদের কথা আর কেউ লেখেনি। এরপর বিসিসিআই করলো সবচেয়ে বড় বিদ্রুপের কাজটা। বিসিসিআই আইসিএল এর টি-20 কনসেপ্ট দেখলো, দর্শকের পাগলামি দেখলো এবং তা দেখে একটা সিদ্ধান্ত নিল, ওই একই মডেলে নিজেরাই একটা লিগ বানাবে বিসিসিআই এর ছত্রছায়ায়, বিসিসিআই এর অনুমোদনে। আর তখনই তৈরি হলো আইপিএল। 2009 সালে আইসিএল এর খেলোয়াড়দের বলা হলো, এবার বিসিসিআই এর সিস্টেমে ফিরে আসো। ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয়ে বেশিরভাগ খেলোয়াড়রাই ফিরে এলেন, কারণ তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। আর আইসিএল খেলোয়াড় ছাড়াই 2009 সালেই বন্ধ হয়ে গেল। আজ আইপিএল বলছে আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করছি, কিন্তু এই লিগের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 64 জন ক্রিকেটারের ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নের উপর দিয়ে। আর সেই স্বপ্নগুলোর হিসাব আজও কেউ দেয়নি। আইপিএল এর আফটার পার্টি কালচার সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু শুনেছি, কিন্তু ক্যামেরার আলো নিভলে, মাঠের হুল্লোড় শেষ হলে 5 স্টার হোটেলের বন্ধ ঘরে আসলে কি হতো, আজকে আমরা সেই জায়গাটাও দেখব। 2008 আইপিএল এর প্রথম সিজন, নতুন লিগ, সারা দুনিয়া দেখছে। 25 এপ্রিল 2008 কিংস 11 পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। সচিন তেন্ডুলকর ইনজুরি হওয়ার কারণে খেলার মাঠে নেই। ক্যাপ্টেন্সি হরভজন সিং এর কাছে, নিজের শহর, নিজের মাঠ, তাই একটু চাপও ছিল। কিংস 11 পাঞ্জাব জিতল 66 রানের ব্যবধানে। মাঠে শ্রীশান্তের আক্রমণাত্মক উদযাপন ছিল। হ্যান্ডশেকের সময় হরভজন শ্রীশান্তের গালে সজোরে চড় মারল। টিভি ক্যামেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু একটা সিকিউরিটি ক্যামেরা সেটা রেকর্ড করেছিল। কিন্তু সেই ফুটেজ 17 বছর ধরে পাবলিক করা হয়নি। 2025 সালের আগস্টে ললিত মোদি সেই ফুটেজ প্রকাশ করলেন। কমেন্টেটর হর্ষা ভোগলে পরে জানালেন, এই ফুটেজ 2008 সালেই ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছিল, কারণ প্রথম সিজনেই আইপিএল এর সুনাম নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় ছিল। আসলে প্রথম দিন থেকেই প্যাটার্নটা সেট হয়ে গিয়েছিল, যখনই আইপিএল এর সুনাম আর বাস্তবতার মধ্যে সংঘাত হবে, সুনামকেই প্রাধান্য দেওয়া হবে, বাস্তবটাকে চাপা দেওয়া হবে। আর এই প্যাটার্ন 2008 থেকে শুরু হয়ে আজও চলছে। কিন্তু এটা তো ছিল মাঠের ঘটনা। মাঠের বাইরে, হোটেলের ভেতরে কথাগুলো ছিল আরো গুরুতর। যুবেন্দ্র চাহল একবার তার টিমমেট রবীন্দ্র অশ্বিন আর করুণ নায়ারের কাছে দুটো ঘটনা বলেছিলেন, কিন্তু নাম প্রকাশ করলেন না।
কিন্তু কথাগুলো শোনার পরে গায়ে কাটা দেয়। প্রথম ঘটনাটা ছিল 2013 মুম্বাই ইন্ডিয়ান্সে একটা ম্যাচের পর গেট টুগেদার আয়োজন করা হয়েছিল। চাহাল তখন বললেন, দেয়ার ওয়াজ এ প্লেয়ার হু ওয়াজ ভেরি ড্রাঙ্ক। I won't take his name. He just called me aside and took me outside, and he hung me out from the balcony. And I was holding on to him with my arms around his neck. If I had lost my grip, we were on the 15th floor. 15 তলার বারান্দা থেকে চাহাল ঝুলছিলেন, নিচে মৃত্যু আর উপরে একজন মাতাল খেলোয়াড়ের হাত। আজ পর্যন্ত সেই খেলোয়াড়ের নাম প্রকাশ হয়নি। আইপিএল বা বিসিসিআই এর তরফ থেকেও তেমন কোনো তদন্ত হয়নি। এরপর দ্বিতীয় ঘটনাটা ছিল 2011 মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ টি20 জিতেছে। উদযাপনের রাত ছিল। জেমস ফ্র্যাঙ্কলিন আর অ্যান্ড্রু সেমন্স মিলে চাহালকে বেঁধে ফেললেন, মুখে টেপ লাগিয়ে একটা ঘরে আটকে চলে গেলেন। সারা রাত সেই ঘরে চাহাল একা কাটালেন। সকালে ক্লিনিং স্টাফ এসে দরজা খুললে তিনি হাঁপ ছেড়ে বাঁচেন। চাহাল তখন বলেছিলেন, দে আর সো লস্ট দ্যাট দে ট্যাপ মাই মাউথ অ্যান্ড ফরগেট অ্যাবাউট মি কমপ্লিটলি ডিউরিং দ্য পার্টি। আর এখান থেকে জুনিয়রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে। আইপিএল এর সিস্টেমে জুনিয়র খেলোয়াড়দের জন্য কি কোনো সুরক্ষা আছে? পার্টিতে তখন কোনো কোড অফ কন্ডাক্ট ছিল না, কোনো রিপোর্টিং মেকানিজম ছিল না, এবং ঘটনা প্রকাশ পেলেও দায়ী কেউ হয়নি। এটা ব্যক্তিগত বিষয় বলে নিয়ে বারবার এড়িয়ে যাওয়া হয়েছিল। এরপর লিউ কমার্স বিচ, আরসিবি এর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। 2012 সালে দিল্লির আইটিসি ময়ূরয় হোটেলে একটি পোস্ট ম্যাচ পার্টির পর আমেরিকার এক মহিলা নাগরিক জোহাল হামিদ তার বিরুদ্ধে মোলেস্টেশনের অভিযোগ দায়ের করলেন। জোহালের বক্তব্য ছিল, লিউক তার হোটেলের ঘরে ঢুকেন এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। বাধা দিতে গিয়ে তার বাগদত্তা সাহিল পীরজাদা মার খেলেন, রক্ত ঝরল। হোটেল স্টাফ কোনো পুলিশ পর্যন্ত ডাকলো না, তাকে নিজেই পুলিশকে ডাকতে হয়েছিল। এরপর ওই একই বছরে মুম্বাইয়ের জুহু হোটেলে রেপ পার্টি চলছিল। সেখানে পুলিশ হানা দেয়, 100 জনেরও বেশি আটক হয়। তাদের মধ্যে সাউথ আফ্রিকার ওয়েন পার্নেল এবং পুনে ওয়ারিয়ার্সের রাহুল শর্মাও ছিলেন। এরপর 2012 সালে ওয়াকেন্ডিয়া স্টেডিয়ামে শাহরুখ খান কেকেআর এর বাচ্চাদের মাঠে নিয়ে যেতে গিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। কর্মকর্তাদের অভিযোগ ছিল মদের প্রভাবে আক্রমণাত্মক আচরণ। কেকেআর এর উপর 5 বছরের নিষেধাজ্ঞা পড়ল। এরপর 2023 সালে দিল্লি ক্যাপিটালস হঠাৎ নতুন কোড অফ কন্ডাক্ট জারি করল। রাত 10টার পরে ঘরে কোনো গেস্ট নয়, কারণ একজন খেলোয়াড় একটা পার্টিতে একজন মহিলার সাথে অশালীন আচরণ করেছিলেন। 2023 সালে এসে একটা ফ্র্যাঞ্চাইজি প্রথম কোড অফ কন্ডাক্ট বানালো। তাহলে 16 বছর ধরে কি ছিল? তবে আফটার পার্টি কালচার বুকিদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। 2013 সালের তদন্তে পুলিশ জানায়, বুকিরা ইচ্ছাকৃতভাবে এই পার্টি কালচারকে ব্যবহার করত। মদ, মহিলা, বিলাসিতা এই তিনটি দিয়ে খেলোয়াড়দের ফাঁদে ফেলা হতো। এরপর ফিক্সিং এর প্রস্তাব আসত বন্ধু বা নিকটীয় আত্মীয়দের হাত ধরে। সামাজিক পরিবেশটাই ছিল দুর্নীতির মেশিন। 2013 সাল আইপিএল এর ইতিহাসের কালো অধ্যায়। দিল্লি পুলিশ এপ্রিল 2013 থেকে ফোন কল মনিটর করছিল, কারণ তারা জানতে পেরেছিল 3 জন রাজস্থান রয়্যালসের খেলোয়াড় নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান দেওয়ার চুক্তিতে আছেন। রাত 2টার সময় মুম্বাইয়ের ট্রিডেন্ট হোটেল থেকে এস শ্রীশান্তকে গ্রেপ্তার করা হলো, সাথে উদিত চান্ডিলা এবং অঙ্কিত চাভান। শ্রীশান্তের সংকেতটা ছিল খুবই সহজ, তিনি তোয়ালে চাইবেন, আর তখনই বুকিরা বুঝে যাবে যে কোন ওভারটা ফিক্সড। অঙ্কিত চাভান হেফাজতে গিয়ে প্রথম স্বীকারোক্তি দিলেন। উদিত চান্ডিলা, যিনি আইপিএল এর দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক নিয়েছিলেন, তার কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে গেল। কিন্তু এটা শুধু 3 জন খেলোয়াড়ের গল্প নয়। দিল্লি পুলিশের 6000 পাতার চার্জশিট একটি নাম উল্লেখ করল, দাউদ ইব্রাহিম, ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী, ডি কোম্পানির মাথা। পুলিশের তদন্তে এলো তিনি ভারতের ব্যাটিং ও স্পোর্ট ফিক্সিং এর মূল উৎস। তার সহযোগী ছোটা শাকিলের নামও এলো। খেলোয়াড় এমসিওসি এর অধীনে চার্জ পেলেন। মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন, এই আইন সাধারণত মাফিয়াদের জন্যই ব্যবহৃত হয়। তো স্পোর্ট ফিক্সিং কিভাবে কাজ করত? প্রথম ধাপ ছিল একজন ফিক্সার প্রায় পরিচিত আত্মীয় খেলোয়াড়ের কাছে পৌঁছাতো। এরপর চুক্তি হতো, নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান দাও। এরপর আগে থেকে একটি সংকেত ঠিক করে রাখা হতো, যেমন তোয়ালে চাওয়া। ফলে বুকিরা বুঝে যেত এবং ওই ওভারে বাজি ধরতো। লাভ হতো কোটি কোটি টাকা। পুলিশ মাসের পর মাস ফোন ট্যাপ করে প্রমাণ সংগ্রহ করত। এবার সবচেয়ে বড় প্রশ্ন, বিসিসিআই এর প্রেসিডেন্ট কোথায়? গুরুনাথ মিয়াপ্পান, চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল, গ্রেপ্তার হলেন। অভিযোগ উঠল অবৈধ বেটিং এবং দলের গোপন তথ্য বুকিদের কাছে পাঠাতো। কিন্তু এই গুরুনাথ মিয়াপ্পানকে এন শ্রীনিবাসনের জামাই, এবং এন শ্রীনিবাসন ছিলেন বিসিসিআই এর প্রেসিডেন্ট এবং একই সাথে চেন্নাই সুপার কিংসের মালিক। সুপ্রিম কোর্টের বিচারক জিজ্ঞেস করলেন, বিসিসিআই এর প্রধান কিভাবে একটি দলের মালিক হতে পারেন? সেই প্রশ্নের জবাব আজও সম্পূর্ণভাবে দেওয়া হয়নি। রাজ কুন্দ্রা, রাজস্থান রয়্যালসের সহমালিক শিল্পা শেট্টির স্বামী, গ্রেপ্তার হলেন। পাসপোর্ট জব্দ হলো। বেটিংয়ে স্বীকারোক্তিও করলেন। তাকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হলো। বিন্দু দারা সিং, অভিনেতা, বুকি ও মিয়াপ্পানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন, গ্রেপ্তার হলেন। লোধা কমিটির রায় দিল, সিএসকে এবং রাজস্থান রয়্যালসকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হলো। মিয়াপ্পান এবং কুন্দ্রা পেলেন লাইফ টাইম ব্যান।
আর শ্রীশান্তের কি হলো? 2015 সালে দিল্লি ট্রায়াল কোর্ট এনসিওসি এর অধীনে ফৌজদারি অভিযোগ বাতিল করলো। 2019 সালে সুপ্রিম কোর্ট বিসিসিআই এর লাইফ টাইম ব্যান তুলে নিল, কিন্তু ততদিনে 7 বছর কেটে গেছে। 2007 টি-20 বিশ্বকাপের ফাইনালের নায়ক, যার বয়স আর ফিটনেস এখন আর আগের মতো নেই, কোর্ট ছেড়ে দিল, কিন্তু কেরিয়ার কেউ ফেরত দেয়নি। আইপিএলে একটা মহাবিশ্ব আছে যেটার কথা কেউ বলে না। মাঠের পাশে নেচে যাওয়া মেয়েরা, যাদের আমরা চিয়ার লিডার হিসেবে চিনি, আইপিএল এর গ্ল্যামার ব্র্যান্ডের অংশ, কিন্তু তাদের আড়ালের কথা যখন বেরিয়ে এসেছে সেটা পড়তে কষ্ট হয়। এলিসা নিউটন এবং শ্রিন এডামসন দুজনেই ছিলেন ব্ল্যাক ব্রিটিশ চিয়ার লিডার। মোহালিতে একটি ম্যাচের আগে তাদের সরিয়ে দেওয়া হলো। এলিসা নিউটন বলেন, একজন অর্গানাইজার আমাদের টেনে নিয়ে গেল, বলল এখানকার মানুষেরা কালো মানুষদের দেখতে চায় না। এন শব্দও নাকি ব্যবহার করা হয়েছিল। 2015 সালে রেডিটে একজন আমেরিকান চিয়ার লিডার অ্যানোনিমাস এমএ দিলেন, সেটা ভাইরাল হয়ে গেল। তিনি বললেন, আমার দলে 99% সাদা মেয়ে, আমি এই বর্ণবাদ ঘৃণা করি। ইউক্রেনিয়ান চিয়ার লিডাররা রাজস্থান ফ্র্যাঞ্চাইজির কাছে বেতন পাননি নিয়মিত, কেউ কেউ নিজের খরচ নিজেই বহন করেছেন, 5 স্টার স্টেডিয়ামে পারফর্ম করছেন, ইঁদুরের মল ভর্তি ঘরে রাত কাটাচ্ছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সিস্টেম। তাহলে বর্ণ বৈষম্য কি শুধু চিয়ার লিডারদেরই সমস্যা? আইপিএল এর ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য ফর্সা পশ্চিমা চেহারার মেয়েদের পছন্দ করা হতো, এটা প্রমাণিত। একই লিগ যেটা বৈচিত্র্য উদযাপন বলে নিজেকে বিজ্ঞাপিত করে, এই স্ববিরোধটা নিয়ে কেউ প্রকাশ্যে জবাবদিহি চায়নি। এবার আসি অর্থের হিসাবে। 2022 সালে আইপিএলের 2023 থেকে 27-এর মিডিয়া রাইটস বিক্রি হলো 48,390 কোটি টাকায়, মানে বছরে 9,768 কোটি টাকা। এটা পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেট সম্পত্তি, শুধু এনএপিএল এর পরে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল রেভিনিউ পুল থেকে বছরে পায় প্রায় 425 থেকে 550 কোটি টাকা। আর খেলোয়াড়দের বেতন সীমা কত রাখা হয়েছে জানেন? মোট 100 কোটি টাকা প্রতি দলে, যে দলে 10 জনেরও বেশি খেলোয়াড় থাকে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী আইপিএল খেলোয়াড়রা পান লিগের মোট রেভিনিউর মাত্র 18%। এনবিএতে খেলোয়াড়রা পান প্রায় 50%। এনএপিএলও একই রেঞ্জ। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বারবার এই অসমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, কিন্তু বিসিসিআই বলেছে ইনফ্রাস্ট্রাকচার এবং মার্কেটিংয়ে বিশাল বিনিয়োগ হয়, সেটাও পরোক্ষভাবে খেলোয়াড়দেরই উপকার করে। এরপর 2025 সালে এসে প্রথমবার ম্যাচ ফি চালু হলো। প্রতি ম্যাচে খেলোয়াড়দের দেওয়া হবে 7.5 লক্ষ টাকা। 18 বছর পরে কি উদারতা! এবার একটু সরে আসি অন্ধকার থেকে, কারণ আইপিএল শুধু দুর্নীতির গল্প নয়। এই লিগ কিছু এমন মুহূর্তও তৈরি করেছে যেগুলো কোটি কোটি মানুষের বুকে চিরতরে আঁকা হয়ে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আইপিএল এর সবচেয়ে বিতর্কিত দল, সর্ববৃহৎ ফ্যানবেজ, কিন্তু 17 বছরে একটাও ট্রফি নাই। 2009-এ ফাইনাল খেললো, হারলো। 2013-তে ফাইনাল খেললো, হারলো। 2016-তে ফাইনাল খেললো, হারলো। প্রতি বছর ফ্যানরা বলতো এবছর কাপ আমাদের। বিরাট কোহলি 2008 থেকে আরসিবিতে আছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। 2016 সালে এক সিজনেই 973 রান করলেন, সে রেকর্ড আজও অটুট আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবকিছু পেয়েছেন, শুধু এই একটা ট্রফি ছিল না। 3 জুন 2025 নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, আইপিএল 2025-এর ফাইনাল, আরসিবি বনাম পাঞ্জাব কিংস। আরসিবি করলো 190, পাঞ্জাব কিংস চেস করতে গিয়ে থামলো 184-তে। 6 রানের ব্যবধানে আরসিবি জিত হাসিল করলো। শেষ বল হওয়ার পর বিরাট কোহলি মাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন, হাত দিয়ে মুখ ঢাকলেন, চোখে তার জল ভরে এলো। 18 বছরের অপেক্ষা এক রাতে শেষ হলো। কোহলি, ক্রিস গেল আর এবি ডিলার্সকে পোডিয়ামে ডাকা হলো। এরা ট্রফি একসাথে তুললেন। এই দুজন আরসিবির পুরনো আইকন, আর এই মুহূর্তে তারা আইপিএল ইতিহাসের অংশ হয়ে গেলেন। বেঙ্গালুরুতে রাত জুড়ে আতশবাজি হলো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করলো। তো এখানে আমরা আইপিএল এর দুটো মুখ দেখতে পাচ্ছি। একদিকে 64 জন ক্রিকেটারের ধ্বংস হওয়ার স্বপ্ন, চিয়ার লিডারদের শোষণ, ফিক্সিং এর কালিমা। অন্যদিকে কোহলির চোখে জল, লক্ষ লক্ষ মানুষের আনন্দ, ক্রিকেটের বৈশ্বিক বিস্তার। এই দুটো মুখকে আলাদা করে দেখা খুবই কঠিন, কারণ এটা একটাই সত্তা, আইপিএল। তাহলে কি করব আমরা? 2026 সালে আইপিএল এর 19তম সিজন। ব্র্যান্ড ভ্যালু এক সময়ে $12 বিলিয়ন ছুঁয়েছিল। 2025-এ ভারত পাকিস্তান সংঘাতের কারণে লিগ মাঝপথে বন্ধ হলো। ধর্মশালার মাঠ থেকে খেলোয়াড়দের বিশেষ ট্রেনে সরিয়ে নিয়ে যাওয়া হলো। একটা ক্রিকেট লিগ এখন ভূ রাজনৈতিক সংকটের সাথেও জড়িয়ে পড়েছে। সংস্কার হয়েছে, লোধা কমিটি এসেছে, অ্যান্টি কারাপশন ব্যবস্থা আরও কঠোর হয়েছে, এনএডিএ এবং ডাব্লিউএডি এর সাথে কাজ হচ্ছে, ম্যাচ ফি চালু হয়েছে, কিন্তু বিসিসিআই এখনও একটি অনিয়ন্ত্রিত প্রাইভেট সংস্থা। ফ্র্যাঞ্চাইজি মালিক এবং বোর্ড কর্মকর্তারা একই মানুষ হওয়ার সুযোগ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। চিয়ার লিডারদের জন্য কোনো আন্তর্জাতিক স্তরের সুরক্ষা এখনো চালু হয়নি। জুনিয়র খেলোয়াড়দের পার্টির সংস্কৃতি কি ঘটছে সেটা এখনো অনেকটাই অন্ধকারে। আর সেই 64 জন ক্রিকেটার যাদের কেরিয়ার ধ্বংস করে এই লিগ তৈরি হয়েছিল, তাদের কাছে কেউ ক্ষমা চায়নি, তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাদের নামও ইতিহাসে নেই। তাহলে আমরা কি দেখলাম? 2007 আইসিএল ধ্বংস করে আইপিএল এর জন্ম হলো। 2008 প্রথম সিজনেই সত্য চাপা দেওয়ার প্যাটার্ন শুরু হলো। 2010 স্থপতিকেই তাড়িয়ে দেওয়া হলো। এটা হওয়ারই ছিল।
2013 বুকি, ফিক্সার, প্রেসিডেন্টের জামাই সবাই এক জালে। 2023 প্রথম কোড অফ কন্ডাক্ট চালু হলো 16 বছর পরে। 2025 প্রথম ম্যাচ ফি চালু হলো 18 বছর পরে। আর আরসিবির হাতে প্রথম ট্রফিও এলো। আর 2026 লিগ চলছে, প্রশ্নগুলোও চলছে। তাহলে এখন সবশেষে একটাই প্রশ্ন দাঁড়ায়, আপনি প্রতি বছর আইপিএল দেখেন, উত্তেজনায় চিৎকার করেন, প্রিয় দলের হারে কাঁদেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে বিনোদন আপনি উপভোগ করছেন তার ভিত্তিপ্রস্তর কতজন মানুষের স্বপ্ন ভেঙে তৈরি হয়েছিল, আর সেই ভিত্তিটা এখনো কি সত্যিই পরিষ্কার? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন।